ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে থাকছে আপনাদের জন্য দুইটি ভয়ঙ্কর ঘটনা। তো এই ঘটনাগুলো যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে ডিজে আরেফ। মূলত এটা তার আইডি নাম। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তো প্রথম যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আরিফের নিজের সাথে ঘটে। তো আরিফ গ্রামের ছেলে, সে ছোট থেকে গ্রামেই বড় হয়েছে। সে শহরে কাজের জন্য আসে। তিনি যে কোনো একটা মানে কারখানায় কাজে লাগেন, হইতে পারে এটা সম্ভবত প্রিন্টের কারখানা হবে সম্ভবত। তো সেখানে তিনি কাজ করতে থাকেন, কিন্তু আসলে গ্রামের ছেলে তো তিনি শহরের সাথে মানায় নিতে পারতেছিলেন না। আর শহরের পরিবেশটা তার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না। যেমন সারাক্ষণ একটা ঘরের মধ্যে বন্দির মতো কাজ করতে হয়। এইজন্য সে সে মালিককে না বলে প্রায় ১-১.৫ মাস পরে সে লুকায়া গ্রামে চইলা যায়। তো তাদের গ্রামের বাড়িতে যেতে হইলে আবার বাসে যেতে হয় রাত্রে বেলা। তো তিনি সে কারখানা থেকে একাই কাউকে না বলে বের হইয়া গাড়িতে উঠে বাসে করে সে চলে যায়। তো তাদের যেই গ্রামের বাড়ি যেইখানটাতে, সেখানে একটা স্ট্যান্ড ছিল। সেই বাস স্ট্যান্ড থেকে তাদের বাড়ি আবার মোটামুটি অনেকটা দূরে। সেখান থেকে অটো বা রিক্সা, ভ্যান এগুলা পাওয়া যায়। এগুলার মাধ্যমে তাদের বাড়ি পর্যন্ত যেতে হয়। তো তাকে বাস রাত্র প্রায় ২টা-২:৩০টার দিকে নামায়া দেয় তাদের যে বাড়ির কাছে যে স্ট্যান্ড ছিল সেখানে। তো সে যখন তার বাড়িতে যাবেন, ওই জায়গাটাতে কোনো গাড়ি তিনি দেখতে পাচ্ছিলেন না। আর মোটামুটি হালকা, হালকা শীতের দিন ছিল, যার কারণে অনেকটা হালকা, হালকা কুয়াশার মতো হয়ে আছে। তো আরিফ আশেপাশে খুঁজতে থাকেন যে কোনো গাড়ি তিনি সেখানে পান নাকি। তো তিনি কোনো গাড়ি পাচ্ছিলেন না। তো তিনি দেখতে পাচ্ছিলেন যে অনেক দূরে একটা হারিকেনের মতো আলো জ্বলতাছে। তখন তিনি বুঝতে পারলেন যে হয়তো একটা গাড়ি আছে। মানে ভ্যান গাড়ির নিচে কিন্তু হারিকেন জ্বালানো থাকতো আগে। যেহেতু এটা ৮-৯ সালের একটা ঘটনা। তো ওই সময়টাতে এরকমটা থাকতো। গ্রামের যে ভ্যান গাড়িগুলা ছিল, ওই গাড়িগুলোতে এরকম ছিল। তো তিনি যখন ওই দিকটা তাকাইছিলেন, তার কাছে মনে হইলো যে গাড়িটা অনেক দূরে, কিন্তু হঠাৎ করে তিনি দেখতে পান যে গাড়ি তার সামনে। তার চোখের পলকে গাড়িটা তার কাছে চলে আসলো। তো তিনি দেখতে পান যে সেখানে একটা লোক বসা, অনেকটা চাদর মুড়ি দেওয়া, তার মুখটা বোঝা যাচ্ছিল না। তখন সে তাকে জিজ্ঞেস করলো যে, "ভাই, আপনি কি যাবেন নাকি?" তার বাড়ির যে গ্রামের ঠিকানাটা সেটা বললেন। তখন সেই লোকটা বলল যে, "হ্যাঁ, যাবো।" তখন তিনি জিজ্ঞেস করেন যে, "আসলে ভাড়া কত?" তখন সেই লোকটা যেই ভাড়া চাইলো, এতে তিনি অবাক হয়ে যায় যে আসলে সাপোজ আপনাদের বুঝার খাতিরে বলি যে যদি হয় ভাড়া ৳৫০, সে ওই জায়গাটাতে চাইতাছে ৳১০। তাও আবার এরকম রাতে। এরকম মানে তার কাছে অনেকটা সন্দেহ মনে হইলো যে আবার কি ডাকাত-টাকাত নাকি? তারপর তিনি ভাবলেন যে ডাকাত হইলে তার পালানোর কোনো উপায় নাই। মানে যা হবে এইখানেই হবে। যেহেতু তিনি একা। আর একা, একা থাকতেও তেনার ভয়, ভয় করতেছিল। যার কারণে তিনি ভাবলেন যে তাহলে উঠে পড়ি। তো পরবর্তীতে তিনি সেই ভ্যানে ওঠেন। কিন্তু ভ্যানে ওঠার পরে তিনি যে দৃশ্যটা দেখলেন যে ভ্যানটা অনেক জোরে চালাইতেছে ওই লোকটা। মনে হইতেছে সা, সা করে যাচ্ছে। তার কানের মধ্যে বাতাসগুলা শো, শো করে শব্দ করতেছে অনেক প্রচন্ড বেগে গাড়িটা চলতেছে। কিন্তু গাড়িটা তার যেই চেনা যেই পথটা ছিল, যেহেতু রাতের বেলা তিনি তেমন ভালোভাবে পথটা দেখতে পারতেছিলেন না। আবার কুয়াশা এর মধ্যে। কিন্তু
তার কাছে মনে হলো যে ওই পথ দিয়া মানে তার বাড়ির রাস্তা না ওইটা, অন্য আরেকটা রাস্তা দিয়ে গাড়িটা চলতেছে। তখন তিনি সেই ভ্যান চালককে জিজ্ঞেস করেন যে, "ভাই আপনি কোথায় যাইতাছেন? এটা তো আমার বাড়ির রাস্তা না।" তো ভ্যান চালক বলে যে, "সমস্যা নাই, আমি আপনার বাসায় পৌঁছে দিলেই তো চলে। আপনি চুপ করে বইসা থাকেন।" তো যাই হোক, সেই আরিফ চুপ করে বইসা আছে। তো এরকম অনেক গতিতে গাড়ি চলতে, চলতে ঠিক একটা বাড়ির কাছে যান, যেয়ে মানে গাড়িটা থামান। তো বাড়িটা দেখে বোঝা যাচ্ছে যে একটা পরিত্যক্ত বাড়ি। তো সেই লোকটা বলে যে, "ভাই একটু দাঁড়ান, আমি আসতাছি। এটা আমারই বাড়ি।" তখন তো সেই আরিফ মানে আরো ভয় পেয়ে যায় যে আসলে বিষয়টা কি? সে তার বাড়ির কাছে কেন আসলো? তার তো আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা। তো যাই হোক, লোকটা দেখতে পারলেন যে মানে বাড়ির ভিতর থেকে মানে ৫ মিনিটের মধ্যে আবার বের হয়ে আসলো। তো বের হওয়া আসার সময় তিনি দেখতে পারলেন যে তার হাতের মধ্যে একটা বাচ্চা কান্না করতাছে, সে কোলে করে নিয়ে আসতেছে। তখন সে আরিফ জিজ্ঞেস করে যে, "এই বাচ্চা কার? আর এত রাতে আপনি বাচ্চা নিয়ে কেন গাড়িতে আসলেন?" তখন সেই লোকটা মানে একটা মানে ভারী গলায় বলে যে, "বাচ্চা যারই হোক, কোনো সমস্যা?" তখন আরিফ বলে যে, "না, সমস্যা নাই, কিন্তু আপনি গাড়ি নিয়ে কিভাবে চালাইবেন?" তখন সেই লোকটা বলল যে, "আসলে আমি চালাইতে পারলে তো আপনার সমস্যা নাই। আমি কিভাবে চালাই ওইটা আপনি দেখবেন। বেশি কথা বলার প্রয়োজন নাই। আপনি বইসা থাকেন চুপ কইরা।" তারপরে ঠিক সেই আগের গতিতে গাড়িটা আবারও চলতে থাকে। মানে মনে হইতাছে যে মানে বাতাসের গতিতে গাড়িটা চলতেছে। তো অনেকক্ষণ চলার পরে রাস্তার পাশে একটা কবরস্থান, এরকম একটা জায়গায় এসে গাড়িটা আবারও ব্রেক করা হয়। তখন সে আরিফ বলতাছে যে, "আবার কোথায় আসলেন আপনি?" তখন সেই ভ্যান চালক বলে যে, "আপনি চিন্তিত হয়েন না। আমি আপনার বাড়িতে আপনাকে খুব দ্রুতই পৌঁছায় দিব। জাস্ট আমার একটু কাজ আছে।" এটা বলে লোকটা সেই কবরস্থানে গিয়ে ঢুকলো এবং সেখানে যেয়ে অনেকক্ষণ সময় হয়ে গেল, কিন্তু তার আসার কোনো খবর নাই। পরবর্তীতে সেই আরিফ এই ভ্যান থেকে নেমে একটু আগাতে থাকেন যে আসলে লোকটা গেল কোথায়? তাকে এখানে রেখে, তাও আবার এত রাতে, তার মানে ভয় লাগতেছিল। তখন তিনি মানে একটু আগাইতে থাকেন। তিনি যখন সেই কবরস্থানের যে গেটটা ছিল, এটার কাছাকাছি যখন আসেন, তিনি দেখতে পান যে সেই লোকটা এই কবরস্থান থেকে মানে একটা কবর খুঁড়ে একটা লাশ সেখান থেকে মানে উঠাইছেন। উপরে উঠাইয়া সেই লাশটাকে মানে একটা হাত তিনি চাবায় খাইতেছিলেন। আর তার পাশে যে বাচ্চাটা ছিল তার কোলে, সেই বাচ্চাটার মানে শোয়া অবস্থায় মানে আরেকটা হাত সেই বাচ্চাটার হাতের উপরে দেওয়া, সে শুইয়া খাইতেছে এবং তার পা গুলা দোলাইতেছে। তো এইটা দেখে আরিফ খুব ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে তাড়াতাড়ি এসে গাড়িতে বসে থাকে এবং তিনি ভাবতাছেন যে তিনি এখন কি করবেন এত রাত্রে, এবং তিনি যে কোথায় আছেন তিনি এটাও জানেন না। এখন তিনি মানে তার কিছু করার নাই। তিনি চুপচাপ সেই গাড়িতে বইসা আছেন আর ভাবতাছেন যে আসলে কি এখান থেকে কি দৌড় দিবেন নাকি এখানে চুপ করে বসে থাকবেন? তো এইগুলা ভাবতে কিছুক্ষণের মধ্যেই সেই লোকটা আবারও আসে এবং তার বাচ্চাটাকে সাথে নিয়েই আসে এবং বাচ্চাটাকে সে ভ্যানের মধ্যে শোয়ায়া দেয় এবং সে গাড়ির সামনে বসে। তারপরে তিনি অনেক গতিতে গাড়ি চালাইতে থাকে। সে আর কোনো কথা বলে না। তো অনেক গতিতে গাড়ি চালানোর পরে একটা সময় বলে যে, "আপনার গ্রামে চলে আসছি।" তো পরবর্তীতে সেই আরিফ আসলে চারিদিকে খেয়াল করে দেখে যে হ্যাঁ, সত্যিই তার গ্রামে সে চলে আসছে। একটা পর্যায়ে সে তার বাড়িটা ছিল রাস্তার কাছেই। তিনি সেখানে আসেন
তখন আরিফ চারিদিকে তাকায় দেখেন যে হ্যাঁ, তার বাড়ির কাছে তিনি চলে আসছেন এবং তিনি ভাড়াটা পরিশোধ করেন এবং ভাড়া পরিশোধ করে তিনি তার বাড়ির দিকে যখন হাঁটতে যাবেন, তখন তিনি দেখতে পান যে একটা কুকুর সামনে থেকে তার দিকে আসতেছে এবং কুকুরটা মানে মনে হইতাছে যে খুব কিছু একটা লক্ষ্য করে সেদিকে দৌড়ায় যাইতাছে এবং কুকুরটা যখন তার মানে পাশ কাটায় গেল, তার কাছে মনে হলো যে সেই কুকুরটাই বলতাছে যে, "আজকে যে দৃশ্যটা দেখছস, এটা কারো কাছে বলিস না, তাইলে তোর ক্ষতি হবে।" মানে তার মনে হলো যে কুকুরটাই এটা বলল। তো সে মানে পেছনে একবার তাকাইলো, দেখলো যে আসলে কুকুরটা নাই এবং সেই ভ্যান গাড়িটাও নাই। তখন তিনি আবারও সামনের দিকে আগাইতেছেন। ঠিক তারপরে তিনি দেখতে পান যে আরেকটা বিড়াল, কালো একটা বিড়াল, চোখগুলা জ্বলজ্বল করতাছে। সেটাও দৌড়ায় আসতাছে এবং সেটা যখন মানে তাকে ক্রস করে মানে পেছনে চলে গেছে এরকম মনে হইতাছে। ঠিক সেই সময় সেও বলে যে আসলে এই একই কথা যে, "আজকে যেটা দেখছস এটা কারো কাছে বলিস না। বললে কিন্তু ক্ষতি হবে তোর।" এবং তিনি যখন তার একদম বাড়ির যে গেটটা সেখানে মানে চলে যান। মানে গেট বলতে টিনের দরজার মতো ছিল। তো সেইখানে যখন যান, ঠিক তখন তার মনে হইলো কে যেন তার কানে আইসা ফিসফিস করে বলতাছে যে, "আজকে যেটা দেখছস এটা কারো কাছে বলিস না। বললে তোর অনেক বড় ক্ষতি হইব।" তখন সে আরিফ আর নিতে পারে নাই। সে সেখানে মানে সেন্সলেস হইয়া পইড়া যান। তো পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে, তখন তিনি দেখতে পান যে তার ঘরের বিছানায় পরবর্তীতে তিনি শুনতে পারেন যে সে যখন পইড়া যায় সেই টিনের যেই দরজাটার মধ্যে অনেক শব্দ হইছিল, তখন ওই ঘরের থেকে তার মা-বাবা বের হয়ে আইসা দেখে যে সে তখন তাকে ঘরে নিয়ে যায় এবং সারারাত তো তার জ্ঞান ফিরে না। এই যে পরে তারা জিজ্ঞেস করে যে কি হয়েছিল? পরে সে সমস্ত ঘটনা খুলে বলে। তখন একজন কবিরাজের মাধ্যমে তার শরীরটা বন্ধ করে দেওয়া হয় এবং তিনি এই কথাটা বলছেন, সেই কবিরাজ বলে যে সে যেহেতু এই কথাটা বলছে তার একটা ক্ষতি হবে। ঠিক কিছুদিন পরে সে কোনোভাবে হয়তো পইড়া গিয়া তার একটা পা ভেঙে গেছিল। মানে সেই কবিরাজ বলছে যে এইটাই ছিল তার ক্ষতি। সে বলছে যার কারণে। তো যাই হোক, আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই ছিল তার ১ম ঘটনা এবং ২য় যেই ঘটনাটা, তো সেই ঘটনাটা হচ্ছে যে তার বাবার সাথে ঘটছিল। এই ঘটনাটাও মোটামুটি অনেক আগের একটা ঘটনা। সেটা হচ্ছে ১৯৯৮ সালের ঘটনা। তো এরকমই একদিন মানে গ্রামের মানুষ তো তারা অনেক সময় মাছ শিকার করতেন। তো তার বাবাও ব্যতিক্রম না। সেও প্রায় সময় মানে মাছ ধরতে বের হইতেন, মাছ শিকার করতেন রাতের বেলা। যখন নতুন পানি আসতো আরকি ওই সময়টাতে। তো একদিন সে টর্চ লাইটটা নিয়ে, আগের দিনে আপনারা হয়তো দেখে থাকবেন যে ওই যে এক ধরনের লাইট ছিল, অনেক মোটা ব্যাটারি ছিল। সেই লাইটের ছোট বাল্বের মতো লাইট ছিল। স্টিলের লাইটগুলা। এটা হয়তো যারা ৯০ দশকের মানে ছেলেমেয়ে তারা হয়তো এই জিনিসটা চিনবেন আপনারা। ওরকম একটা লাইট এবং আপনার ট্যাটা বলে, যেটা দিয়ে মানে কোপ দিয়ে মাছ ধরে, ট্যাটা বা ফলা বা কোচ যেটা বলেন আরকি, যে যেই নামে চিনেন, ওরকম একটা নিয়া সে বের হয় এবং সে মাছ ধরতে থাকে। তো ঐদিন রাত্রে মোটামুটি ২-২.৫ ঘন্টার মতো তিনি মাছ ধরেন এবং অনেক মাছ পান। তার মনে হইল যে তার যে হাতে ব্যাগটা নিয়া গেছেন, ওই ব্যাগটা ভইরা গেছে মাছে। তো তখন তিনি চিন্তা করলেন যে, "না, আজকে যাওয়া যাক। আজকে অনেক মাছ পাইছি।" তখন তিনি বাড়িতে চলে আসেন এবং সেই আরিফের মা তাকে ডেকে বলেন যে মাছগুলা কাটার জন্য। আর কয়েকটা মাছ ভাজার জন্য। যে আসলে তাজা খাইতে নাকি স্বাদটাই অন্যরকম। তো
আরিফের মা ওঠে, তার হাতে যে মাছের ভ্যাগটা দেয় এবং ব্যাগটা সে হাতে নিয়ে দেখে যে আসলে অনেক ভারী একটা ব্যাগ এবং সে হাত মুখ ধুইতে যায়। তো সেও এদিকে মাছগুলা মানে কাটার জন্য সে বটি এবং ঝাই নিয়ে উঠানের মধ্যেই বসে। কিন্তু বসে তিনি যখন সেই ব্যাগটা ঢালেন, মাছের ব্যাগটা, তিনি মানে অবাক হয়ে যান যে আরে এইগুলা কি? তিনি দেখতে পান যে মানে ভেতরে শুধু মাটি আর মাটি। কোনো মাছ নাই, একটা মাছও সেখানে নেই। তখন সেই তার হাসব্যান্ড যিনি ছিলেন সেই তাকে ডাকেন এবং বলে যে, "কই মাছ? এটা কি আনছো?" পরে সেও আসে এবং সেও তার চোখে এগুলা বিশ্বাস করতে পারতেছিল না। যে আসলে সে নিজে মাছগুলা ধরছিল এবং মাছগুলা ধইরা, ধইরা ব্যাগে রাখছেন এবং মাছগুলা যে ব্যাগের মধ্যে লাফাইতাছিল তার স্পষ্ট সবকিছু মনে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব যে একটা মাছও সেখানে নাই? তো যাই হোক তিনি মানে ওই রাত্রে আর ঘুমাইতে পারেন নাই চিন্তায় যে আসলে মাছগুলা গেল কই? যাই হোক পরের দিন তিনি আবারও এরকম বের হন মাছ ধরার জন্য। তো তিনি যখন মানে মাছ ধরতে বের হন পরের দিন তিনি একটু কেয়ারফুল থাকেন যে আসলে মাছগুলা কি কোনোভাবে পইড়া যায় না কি হয় এটার দিকটায় মানে খেয়াল রাখেন এবং প্রত্যেকটা মাছ ধরার পরে তিনি মাছগুলা হাত দিয়া দেইখা, দেইখা তারপরে ব্যাগের মধ্যে রাখেন যে আসলে সত্যি মাছ কিনা। তো একটা সময় তিনি যখন দেখেন যে মোটামুটি বেশ কিছু মাছ তিনি ধরছেন, তাই তিনি মানে বাড়িতে ফিরে আসবেন। তো এরকম সময় তিনি মানে যখন বাড়ির দিকে রওনা হন, তো আসার পথে মানি যেই জায়গাটা পড়ে ওইখানে বাড়িঘর তেমন একটা নাই। মানে মোটামুটি অনেকটাই জঙ্গলের মতো। তো যখন এরকম একটা জায়গায় তিনি আসেন, তখন হঠাৎ তার সামনে একটা লোক বলে যে, "মাছগুলো আমাকে দিয়ে যান।" তখন সেই বাবা বলে যে, "কেন দিব? আপনি কে? আপনাকে তো কখনো দেখি নাই। আপনি কোথায় থাকেন?" এরকম জিজ্ঞেস করতে থাকে। কিন্তু ওই লোকটা কোনো উত্তর দেয় না। ওই লোকটা শুধু একটা কথাই বলে যে, "মাছগুলা দিয়া যা, নাইলে ভালো হবে না।" এরকম কিছু একটা বলে। তখন মানে সে বাবা কিছুটা বুঝতে পারেন যে হইতে পারে যে এটা খারাপ কিছু। যেহেতু তিনি জানেন যে এরকম ঘটনা ঘটে গ্রামে। তিনি আগেও এরকম ঘটনা অনেক শুনছেন। তখন তিনি দোয়া পড়তে থাকেন। তো তিনি জোরে, জোরে যখন দোয়া পড়তে থাকেন, হঠাৎ করে দেখেন যে সেই লোকটা সেখানে নাই। অদৃশ্য হয়ে যায়। তখন তিনি আবারও বাড়ির দিকে হাঁটা শুরু করেন দ্রুত। তো তিনি যখন মানে এমন একটা জায়গায় আসেন যেখানে মানে বেশ কয়েকটা তালগাছ ছিল এবং তালগাছের সামনে যারা রাতের বেলা গেছেন, তারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে আসলে তালগাছের যে পাতাগুলা, এগুলা কিন্তু মানে অনেক শব্দ করে। খুবই ভয়ংকর লাগে বিষয়টা। আমি নিজে শুনছি এরকম। হয়তো আপনারাও অনেকে শুনে থাকবেন। যারা শুনছেন তারা হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন এখন। তো সে যখন এরকম একটা তাল গাছের জায়গাটায় আসেন, তিনি দেখতে পান যে এরকম ঝনঝন করে সেই শুকনা পাতা তাল গাছের সেগুলা শব্দ হচ্ছিল। তিনি মানে কিছুটা মানে চমকে ওঠেন এবং তার শরীরে যেই পশমগুলা ছিল দাঁড়ায় যায় এবং তিনি একটা শব্দ পান যে, "মাছগুলা দিয়া যা, নাইলে তোর ভালো হবে না।" তবে তিনিও কিন্তু মানে ভয় পাইলেও ভিতরে ভয় পাইতেছেন, উপর থেকে তিনি নিজেকে সাহস দেখাইতেছিলেন। আর তিনি জানেন যে আসলে ভয় পাইলেই শেষ। আসলে সাহস যতক্ষণ শরীরে থাকবে, তার কাছে সাহস থাকবে, ততক্ষণ পর্যন্ত কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। তখন তিনি চিৎকার করে বলে যে, "কে তুই? পারলে সামনে আয়। আমি মাছ কেন দিব তোরে? আমি কষ্ট কইরা ধরছি না? তুই ধইরা আন।" এরকম কিছু একটা সে বলে। তো এটা বললে দেখে যে সেখানে মানে ওই ঝনঝন যে শব্দগুলা পুরো বন্ধ হয়ে যায়। মানে তার কাছে মনে হইতেছিল যে কোনো একটা অবয়ব মানে এক গাছ থেকে আরেক গাছে গিয়া এরকম শব্দগুলা করতেছিল। মানে সবগুলা ওদিকে প্রায় ৪-৫ টা তাল গাছ ছিল। মানে তার কাছে মনে হইতেছিল যে কোনো একটা অবয়ব এই তাল গাছগুলা একটা থেকে আরেকটা লাফায়, লাফায় যাইতেছিল আর এরকম করতেছিল। তো যাই হোক বাবা সেই জায়গাটাও পার করে চলে আসেন
এবং তিনি এমন একটা জায়গায় আসেন, সেই জায়গাটায় ছিল এরকম যে একটা কবরস্থান এবং সেই কবরস্থানের পাশেই রাস্তাটা এবং সেই কবরস্থান থেকে ২ টা লোক বের হয়ে আসে। কালো, কালো ২ টা লোক এবং আইসা বলে যে, "কিরে মাছগুলা চাইলে ওদেরকে দিয়া দিতি। দিয়া দিলে তো আর তোর কোনো ক্ষতি হইতো না। আচ্ছা ঠিক আছে তুই যেহেতু ওইখানে মাছগুলা দেস নাই তাইলে আমাদের দিয়ে যা।" তখন মানে সেই বাবা বলে যে, "আপনারা কারা? আর কেন বা আপনাদের মাছ দিব?" মানে তিনি এরকম তাদের সাথে তর্ক করতে থাকেন। যেহেতু তিনি অনেক সাহসী আর তিনি তখনও বুঝতে পারেন যে আসলে তিনি একটা বিপদে পইড়া গেছেন। কারণ যারা মাছ ধরে তাদের সাথে এরকম ঘটনা তিনি এর আগেও শুনছেন। কিন্তু ওইদিন তার সাথে ঘটতেছে। আর তিনি আরো একটা কথা এখানে শুনছিলেন যে এরকম নাকি মাছ দিতে হয় না। দিলে নাকি মানে ওই মাছ খাওয়ার পরে নাকি যারা দেয় তাদেরকেও খাইয়া ফেলায়। এরকম একটা মানে কথা প্রচলন আছে গ্রামে। তো এই কারণে তিনি মানে ভাবতাছেন যে আসলে মাছগুলা নিয়ে এত বাধা হইতাছে, তাহলে কি মাছগুলা কি আসলে দিয়া দিব নাকি তিনি এইটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। তো তিনি ভাবেন যে না, আসলে মাছ দিলে তার নিজেরও ক্ষতি হয়ে যাইব। এইজন্য তিনি বলেন যে মাছ কোনোভাবে দিব না। পরবর্তীতে ওই লোক ২ টা বলতাছে, "তুই কি দিবি নাকি আরো আসতাছে? আমাদের মতো আরো আসতাছে। তুই যদি না দেস তোর ক্ষতি হবে।" তখন সেই বাবা একটা জিনিস খেয়াল করলেন যে এরকমই সেই কবরস্থান থেকে ২ জন, ৪ জন, ৫ জন এরকম করতে, করতে মানে অনেকগুলা মানুষে ভইরা গেল ওরকম কালো। তখন মানে বাবা এই জিনিসটা আর নিতে পারেন নাই। তিনি সেখানে সেন্স-টেন্স হয়ে পইড়া যান। এবং পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে, তিনি দেখতে পান যে তিনি বাড়িতে বিছানার মধ্যে শোয়া এবং তার মাথায় পানি ঢালা হইতাছে। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল? তখন তিনি এই ঘটনাটা সবার কাছে শেয়ার করেন যে তার সাথে রাতে এরকম ঘটনা ঘটছে। পরবর্তীতে তার মানে অনেকদিন জ্বর ছিল। তিনি আস্তে, আস্তে কবিরাজের মাধ্যমে চিকিৎসা করে পরে সুস্থ হন। কিন্তু তাকে সেই কবিরাজ বলে দিছে যে, "আপনি আর কখনো মাছ ধরতে যাবেন না। মাছ ধরতে গেলে আপনার ক্ষতি হবে।" সো ভিউয়ার্স এই ছিল ঘটনা। তো ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে আমাদের পেজটিতে একটা ফলো দিবেন।